স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নত ও নিরাপদ জীবনের স্বপ্নে লাখ লাখ মানুষ ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, ঘটছে প্রাণহানি। মরক্কো থেকে একদিনে স্পেন গেছে 50,000 অভিবাসন প্রত্যাশী। পুলিশের পোশাকে আবারও আনা হলো বড় ধরনের পরিবর্তন। নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর মানসিকতা বদলানোর উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সরকার উদার গণতান্ত্রিক দেশ গড়তে চায়, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হবে না জানালেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে, দাবি জামায়াতের। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। হবিগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক ছাত্রদল নেতার মামলা। নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ আসামির সংখ্যা 50। এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে গাছের চারা রোপণ করছেন রংপুরের এক দিনমজুর। তার লাগানো গাছের ফলের স্বাদ নিচ্ছে এলাকার অনেক মানুষ। রাজধানীর বাজারে কাঁচা মরিচের ঝাল বেড়েই চলছে। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত। নিম্ন মধ্যম আয়ের ক্রেতাদের হতাশা। মরিচের দাম নর্মালি আপনার 100 থেকে 150 টাকা থাকে, বাট এটা অলমোস্ট 3 গুণ ছাড়িয়ে গেছে। 400 টাকা কেজি, ও 100 টাকা। এবারে বিস্তারিত। উন্নত ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্নে প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ মানুষ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, ফলে ঘটছে প্রাণহানি। বৃহস্পতিবার 24 ঘন্টায় মরক্কো থেকে সাগরপথে স্পেন গেছে অন্তত 50,000 মানুষ। এ সময় ডুবে 19 জন প্রাণ হারিয়েছে। যুদ্ধ ও সহিংসতার কারণেও বহু মানুষ অন্য দেশে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। ইউরোপের প্রবেশদ্বার স্পেনের সেউতা সীমান্ত। বৃহস্পতিবার মরক্কো থেকে আচমকা হাজার হাজার মানুষ জড়ো হয় এই এলাকায়। কেউ সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া টপকে স্পেনে ঢোকার চেষ্টা করে। তাদের মধ্যে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। উন্নত জীবনের আশায় এভাবেই বিভিন্ন দেশ থেকে অন্য দেশে পাড়ি জমান হাজার হাজার মানুষ। বাংলাদেশ থেকেও প্রতি বছর বহু মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে থিতু হতে চায়, ফলে প্রায়ই ঘটে প্রাণহানি। বিস্তীর্ণ আটলান্টিকের ওপারেও একই চিত্র। রাজনৈতিক নিপীড়ন, সহিংসতা আর দারিদ্র্য থেকে বাঁচতে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছে পানামার দুর্গম জঙ্গল। পশ্চিম এশিয়ার সংঘাতে এই সংকট আরও গভীর হয়েছে। লেবাননে নতুন করে 4 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের সামরিক হামলার পর হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আর্মেনিয়ায়। আর ইরান ও লেবাননে আশ্রয় নেওয়া বহু সিরীয় ও আফগান শরণার্থী নতুন করে আবারও পড়েছে অনিশ্চয়তার মুখে। দক্ষিণ এশিয়াতেও সংকট তীব্র। বাংলাদেশে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বন্যা ও তহবিল সংকটের মধ্যে মানবিক বিপর্যয়ের মুখে। একই সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন ইস্যু নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী যুদ্ধ, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, কঠোর সীমান্ত নীতি এবং জলবায়ু পরিবর্তন, এই 4 কারণই মূলত বৈশ্বিক বাস্তুচ্যুতি বাড়িয়ে দিয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ফের পরিবর্তন এসেছে পুলিশের পোশাকে। গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের এই বিপুল অর্থ যদি পুলিশের আধুনিকায়ন, তদন্তের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে খরচ হতো, তবে রাষ্ট্র ও জনগণের উপকার হতো। ব্রিটিশ আমল থেকে শুরু করে 21 শতাব্দী, সময় বদলেছে শাসন ব্যবস্থা, সেই সাথে বারবার বদলেছে পুলিশের পোশাক। 1971 সালে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের পোশাকে 5 বার বড় ধরনের পরিবর্তন এসেছে। কখনো খাকি থেকে নীল, কখনো জলপাই সবুজ, আবার কখনো মহানগর ও জেলা ভেদে ভিন্ন ভিন্ন রঙের পোশাক পরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব শেষ পরিবর্তন এসেছে 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে নতুন পোশাকের রং নিয়ে পুলিশ সদস্যদের আপত্তি রয়েছে, তাই আরেক দফা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। প্রজ্ঞাপন জারির পর পুলিশ ফিরেছে আগের খাকি পোশাকে।
এখন জেলাসহ অন্যান্য ইউনিটের শার্ট গাঢ় নীল রঙের, সব মেট্রোপলিটন পুলিশ সদস্যদের শার্ট হালকা জলপাই রঙের, তবে সবার প্যান্টের রং খাকি। এই পরিবর্তন পুলিশ বাহিনীর মানসিকতার পরিবর্তনে কতটা ভূমিকা রাখবে? এই কলোনিয়াল পুলিশ কিন্তু পাল্টায় না, এবং যেরকম নৃশংসভাবে জুলাই অগাস্টে আমরা এই পুলিশের আচরণকে দেখেছি, এই পোশাক পরিবর্তন করলে কি এই আচরণটা থেমে যাবে? এটা একটা প্রশ্ন। যে যতই বলুক পুলিশ সংস্কার, পুলিশ অমুক তমুক, আসলে যখন চেঞ্জ করতে পারে কে? আপনি যে কোনো সিস্টেম চেঞ্জ করতে পারে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারাই তো পারে। কিন্তু যখনই তার ক্ষমতা আসে তখনই সব গভর্নমেন্ট মেশিনারি তাদের অনুগত হয়ে যাবে, তাদের অর্ডারে চলতে, আইনগতভাবে চলতে বাধ্য হয়। পুলিশের ভাগ্য এখন পর্যন্ত পুলিশের দ্বারা বা পুলিশের নিয়ন্ত্রক দ্বারা, পুলিশের কর্মকর্তা দ্বারা বা পুলিশ যারা পরিচালক, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। প্রায় 2 লাখ সদস্যের বিশাল এই বাহিনীর পোশাক পরিবর্তন মানেই শত কোটি টাকার নতুন কাপড়ের টেন্ডার, মেডেল, লোগো এবং আনুষঙ্গিক সরঞ্জামের কেনাকাটা। 2,80,000 পুলিশের জন্য পোশাক আপনার 2 সেট করে দেওয়া, তারপরে এর মধ্যে একটা তো আমাদের টেন্ডার মানে ইয়ে তো এর মধ্যে একটা ব্যবসা তো আছেই। একজনের লাভ হয়েছে, আরেকজনের লাভ হয় নাই, সেও লাভ চায়। এই ব্যবসায়িক মনোভাব আমলাতন্ত্রের মধ্যে রাষ্ট্রের নানা শাখা প্রশাখার মধ্যে ঢুকে গেছে। অবশ্য পুলিশ সদর দপ্তর বলছে, আরামের বিষয়টি মাথায় রেখেই আগের খাকি পোশাকে ফিরেছে পুলিশ। পারসেপশন থাকে এক ধরনের, আর অনেক সময় জনগণের একটা দাবি বা যেটা হচ্ছে জনমত যদি মনে করে যে না পোশাক পরিবর্তন হচ্ছে গিয়ে ভালো, সেক্ষেত্রে হয়তো সরকার বিবেচনা করে। তো ওই প্রেক্ষিতেই সবাইকে ব্যালেন্স করে একটা নতুন একটা পোশাক, যেটা যুগোপযোগী। আবার আরেকটা বিষয় হচ্ছে পোশাকের রঙের সাথে আবার নিরাপত্তা এবং আবহাওয়া জড়িত। তো সবগুলো বিষয় মাথায় রেখেই সরকার এই জাতীয় সিদ্ধান্ত নেয়। 24-এর গণঅভ্যুত্থানের পর পুলিশের সার্বিক সংস্কারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তখন একটি কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। পোশাকের রং বা নকশা যাই হোক, পুলিশের ঔপনিবেশিক চরিত্র ও হয়রানিমূলক মানসিকতার পরিবর্তনই সাধারণ মানুষের প্রত্যাশা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার লোকসভায় উত্থাপিত পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনের জবাবে ভারত সরকার তাদের অবস্থান তুলে ধরেছে। ভারতীয় কংগ্রেসের পার্লামেন্ট সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ পর্যালোচনা করে এবং বিভিন্ন সুপারিশের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য চায়। এর পরিপ্রেক্ষিতে দেওয়া সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি ভারত ধারাবাহিকভাবে অনুসরণ করে আসছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি বজায় আছে। সরকার উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এমনটাই জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আজ সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে এবং সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শিরোনামে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। সরকার একটি উদার রাষ্ট্র গঠন করতে চায়। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয়। ধর্মকে কেন্দ্র করে, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 1971 সালকে অবশ্যই সামনে আনতে হবে। একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ
আমরা নির্মাণ করতে চাই। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন, সম্পদ ও ধর্মীয় অধিকার রক্ষায় সরকার সতর্ক রয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করায় সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, সরকারের 5 মাসে দুর্নীতি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করার। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। হবিগঞ্জে হামলার ঘটনায় এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন এক ছাত্রদল নেতা। এতে 50 জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার হবিগঞ্জ সদর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের উপর হামলা চালায়। এর আগে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মকে পুঁজি করে নতুন ফ্যাসিবাদী প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠছে। এই প্রবণতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তির অনুষ্ঠানে এই অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এতে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান একদিনের কোনো ঘটনা নয়, এটি দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও প্রতিরোধের কারণে ঘটেছে। নতুন ফ্যাসিবাদ যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে বিভাজন তৈরি করতে চায়, তারা মানুষকে উত্তেজিত করে পানি ঘোলা করতে চাইছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার মনে করি, কোন রকম মব তৈরি করে নাগরিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। শ্রমজীবী মানুষের সংখ্যাও অনেক বেশি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে শাহবাগে সমাবেশের আয়োজন করে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন NPA। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত মর্যাদা থেকে বঞ্চিত। কারা সামনে ছিল? গণ অভ্যুত্থানে কারা করেছে? এই গণ অভ্যুত্থানের মধ্যে শিক্ষার্থীরা ছিল, এবং সেই শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা জীবন দিয়েছে তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা জীবন দিয়েছে তারা তো আসলে শ্রমজীবী পরিবারের সন্তান। পাশাপাশি শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে কারা? সেখানে হকার ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, রিক্সা শ্রমিক ছিল, সেই শ্রমজীবী মানুষ ছিল। এইভাবে যারা অংশগ্রহণ করেছিল তারা কে কি পেয়েছে? বক্তারা আরো বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মাজার ও সুফিপন্থীদের উপর হামলা হয়েছে। এসব ঘটনা জুলাই চেতনার সম্পূর্ণ বিপরীত। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে তিনি এই পরিদর্শনে বের হন। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টনকে নিজের বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে নিয়ে রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, উত্তরা, এয়ারপোর্ট রোড, মহাখালী, ফার্মগেট, মোহাম্মদপুর ও বনানী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে তিনি সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 28 জুলাই উদযাপিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে রংপুরের এক বৃক্ষপ্রেমীকে নিয়ে প্রতিবেদন। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে গাছের চারা রোপণ করছেন দিনমজুর বাদশা। রংপুরের পীরগঞ্জের বাদশা মিয়ার রোপণ করা গাছের ফলের স্বাদ নেন এলাকার সর্বস্তরের মানুষ। গাছের ছায়ায় বসে প্রাণ জুড়ায় পথচারীরা। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে বৃক্ষরোপণ করছেন দিনমজুর বাদশা মিয়া। আমরা আছি রংপুরের পীরগঞ্জের মিষ্টা গ্রামে। শুনতে চাই তার মুখ থেকেই তার এই বৃক্ষরোপণের গল্প। একটু শুনতে চাই যে কতদিন থেকে আপনি গাছ লাগান, শুরুটা কিভাবে হয়েছে? যখন চারার ব্যবসা করি তখন গ্রামগঞ্জে বহু গরিব দুঃখী পাওয়া যায়, পয়সা অভাবে নিবে পায় না। আমি তো এক গরিব, তা সত্ত্বেও আমি ওদের ঘরে বলি যে বাবা তোমাকে একটা গাছ আমি দেবো, আমাকে একটা তালাকাঠি দেওয়া লাগবে। হয়তো তারা সংগ্রহ করে দেয় বা দিবে চায়, আমি একটা গাছ গাড়ি দিই। এইভাবে গাঁতি তখন আলাদায় আমি নতুন বাড়ি পাই ছেড়ে দেই, জুম্মা ঘরে দেই। সরকারও বলে যে গাছ লাগাও, দেশ বাঁচাও। আমার তো পরিধান নেই, আমার কোনো সম্পদে দেখছি না তো ওর বাড়ি। আম গাছ, কাঁঠাল গাছ, যেটা আমার মনে চায় আমি ভেতরে ভেতরে বসা দিয়েছি। আমার এটা ধান্দা, আমার অন্য কোনো কথাই ভালো লাগে না। চারটে আমি গাছ গাড়ব, আমি শান্তি। গত 11 জুলাই ঢাকার আব্দুল করিম সাহিত্য বিষয়ক মিলনায়তনে দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2025-এর বৃক্ষশাখা সম্মাননা পেয়েছেন বাদশা। এ সম্পর্কে তার অনুভূতি জানতে চাই আমরা। এই যে একটা প্রাইজ পানো, টাকা পানো, আমি আনন্দ। এই বয়সে আমার খুব কষ্ট হলে আমি এখন খুশি। এ যাবতে আমার গাছ নাহলে 30,000-এর কাছে গেছে। বয়সের ভারে বাদশা নুয়ে পড়লেও তার গাছগুলো এখন চিরযৌবনা। তার তেমন কোনো চাওয়া নেই, কিন্তু সরকার যদি তাকে পৃষ্ঠপোষকতা করে, তার হয়তো এই যে বৃক্ষরোপণের যে এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই যে স্লোগানে যে তার বৃক্ষরোপণের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। তিনি কিন্তু এটাও জানিয়েছেন। ফেরদৌস জয়, দীপ্ত টেলিভিশন। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহীর তরুণ উদ্যোক্তা আতিকা খাতুন বিপাশা নিছক শখের বশে গাছ সংগ্রহ করা থেকে শুরু, এরপর অনলাইনে গাছ বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন তিনি। ভালোবাসা, পরিশ্রম আর পরিবারের সহযোগিতায় ছাদের ছোট্ট বাগানটি এখন তার আয়ের উৎস। কনক্রিটের এই শহরে এ যেন সবুজের রাজ্য। তবে সারি সারি কাঠগোলাপ, আমিনি, বেলি, অ্যাডিনিয়াম সহ বিভিন্ন প্রজাতির নানা ধরনের ফুলের গাছ। পাশেই রয়েছে থাই মাল্টা, আনার, ড্রাগন সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছও। এই সবুজ স্বপ্নের কারিগর রাজশাহীর তরুণ উদ্যোক্তা আতিকা খাতুন বিপাশা। এই গল্পই শুনবো তার কাছ থেকে।
2018 সাল থেকেই ছাদে বাগান করা শুরু করে দিই, আমার শখের গাছ সংগ্রহ করা শুরু করে দিই। ফেসবুকে বিভিন্ন গাছের গ্রুপ থাকে, সেই গাছের গ্রুপে আমি বিভিন্ন গাছের গ্রুপের সঙ্গে যুক্ত হই এবং সেখানে নানা ধরনের গাছের কোয়ালিটি আমি দেখি। তারপরে আমি যেসব গাছগুলো লাগাই সেই গাছগুলো যখন বিভিন্ন জায়গার মানুষকে আমি অনলাইনের মাধ্যমে গাছ গিফট করা আমি শুরু করি। ছোট ছোট গাছ কুরিয়ারের মাধ্যমে প্যাকেট করে করে আমি পুরো বাংলাদেশে গিফট করতাম। তারপর থেকে আমি ভাবলাম, চিন্তা করলাম যে আমি কেননা কিছু যদি আমি গাছ সেল করতে পারি, আমি তাহলে নতুন কালেকশন বাড়াতে পারবো। তারপরে আমি কিছু কিছু করে অল্প অল্প করে সেল পোস্ট দেওয়া শুরু করি, কিন্তু একদম শুরু থেকেই আমি খুব ভালো সাড়া পাই এবং প্রথম অবস্থাতেই আমার প্রায় 50,000 টাকার মতো অর্ডার চলে আসে। তারপরে তখন থেকেই আমি গাছ এই সেলিংটা আমার শুরু হয়ে যায় অনলাইনের মাধ্যমে। অনলাইনে আমি পুরো বাংলাদেশে গাছ সেল করে থাকি, আর হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের গাছগুলো প্যাকেটিং করে সুন্দর করে আমরা একদম বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই। আর প্রতি মাসে আমার এই গাছ নিয়ে প্রায় 30 থেকে 40,000 টাকা আর্নিং তো আছেই, আর সেই সাথে যখন আমাদের সিজন হয় সেই সময় লাখ টাকাও পার হয়ে যায় এই গাছের থেকে আর্নিংটা। আর মূলত আমার শখ থেকেই খুব বড় একটি আয়ের উৎস এই ছাদ বাগান থেকে হচ্ছে। রাজশাহীর এই ছাদ বাগানই নতুন করে আবার মনে করে দিয়েছে সেই কথা, যেখানে প্রতিটি ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, শেখায় শখও একদিন স্বাবলম্বিতার নতুন এক ঠিকানা হতে পারে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। জাতীয় বৃক্ষ মেলায় ফলদ গাছের পাশাপাশি রয়েছে নানা ধরনের গাছ, বিরল প্রজাতির গাছের চারাও রয়েছে সেখানে। ছুটির দিনে গাছপ্রেমীরা ভিড় করেন পছন্দের গাছ কিনতে। রামবুটান অনেকেরই পছন্দের একটি সুস্বাদু ফল। কখনো কি শুনেছেন রামবুটানের এত সুন্দর একটি নাম হয়? আজকে আপনাদের এক প্রজাতির রামবুটানের সাথে পরিচয় করে দেব। এই যে দেখতে পাচ্ছেন রামবুটান, এর নাম হচ্ছে স্কুল বয় রামবুটান। গাছের যে কত বড় আকার এবং গাছের ফল সব কিছু মিলে এর দাম নির্ভর করে। ছোট আকার থেকে শুরু করে বড় পর্যন্ত এর দাম সর্বোচ্চ 2 লাখ টাকা আছে এবং কোনো ক্ষেত্রে 2 লাখ টাকার পরেও আছে। অনেকেই আছে যারা রামবুটান গাছ কিনতে চান এবং গাছপ্রেমীরা অনেকেই আছেন একটু বিরল টাইপের গাছ চান, তারা আসতে পারেন জাতীয় বৃক্ষ মেলা এবং কিনতে পারেন পছন্দের এই স্কুল বয় রামবুটান গাছটি। এখানে রয়েছে আপনার স্কুল বয় রামবুটান, যেটা স্কুল বয়, এটা সবচেয়ে বেশি দামি প্রজাতি। এটার দাম হচ্ছে আপনার 2 লাখ টাকা। আমাদের প্রায় অনেকগুলা চারাই সেল হয়ে গেছে। যে স্কুল বয় যে রামবুটানটা, ওইটা প্রায় 2-3টা চারা সেল হয়ে গেছে। শুধু ফলদও নয়, মেলায় দেখা গেছে বিভিন্ন ধরনের বনজ ও ভেষজ গাছের চারা। জাতীয় বৃক্ষ মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের দুর্লভ গাছ। আধমরা, রাবার গাম, রক্তচন্দন, বাইলাম, বিঘ্নেশ সহ দুর্লভ গাছের চারা কিনতে পারছেন গাছপ্রেমীরা। এছাড়া 20 থেকে 30 বছরের পুরনো বনসাই সবার নজর কাড়ছে। বড় বনসাই যেগুলো আছে প্রদর্শনের জন্য করি, এর জন্য, কারণ বড় বনসাই যদি মানুষ না দেখে তাহলে সেই ছোট বনসাইটা কীভাবে করবে সে ওটা বুঝতে পারবে না। আমাদের বনসাই রেঞ্জ সাধারণত ছোট থেকে বড় যেগুলো আছে, আপনার সর্বনিম্ন হচ্ছে গিয়ে আপনার 3,000 টাকা সর্বনিম্ন, আর উপরে 5 থেকে 6 লাখ টাকার ভিতরে পেয়ে যাবে। 9 আগস্ট শেষ হবে জাতীয় বৃক্ষ মেলা। তার আগে পরিবার পরিজন নিয়ে পছন্দের গাছ কিনতে এসেছেন অনেকেই। আগামীকাল কুমিল্লা যাবো, তো আজকে নিয়ে যাচ্ছি। এখানে আছে 12 আপনার কাঁঠাল হলো কষছাড়া কাঁঠাল, যেটা বেলটা কষছাড়া গাছ পছন্দ, জবা গাছ, কদম গাছ আর বেলি গাছ। আমাদের একটা বেলকুনি, ওই বেলকুনিতে মানে আমার পছন্দ যে গাছগুলো আছে মানে 25-30টার মতো গাছ আছে আর কি। তো এখন যেটা নেই, আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিব আর কি। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। আজ প্রতি কেজির জন্য গুনতে হয় 380 থেকে 400 টাকা। এই অবস্থায় নিম্ন মধ্যম আয়ের ক্রেতারা হতাশা প্রকাশ করেন। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে কাঁচামরিচের দাম প্রতি কেজি 400 টাকা ছাড়িয়েছে। এই পণ্যটি গত এক সপ্তাহ আগে 100 থেকে 150 টাকার মধ্যে কিনতে পারত ভোক্তারা, যা এখন তাদের হাতের নাগালের বাইরে। এই পণ্যটি নিয়ে সাধারণ ভোক্তারা কি বলছে? 360 টাকা কেজি নিছি, তাও এটা থার্ড ক্লাস মরিচগুলা। সেকেন্ড ক্লাসগুলোর দাম হলো 400 টাকা।
তো খেতে হবে তাই নিলাম আর কি। মরিচের দাম তো আসলে কোনো কোনো দোকানে 360, কোথাও 400, একটু ঝাল বেশি, সেটার দামেরও ঝাল বেশি। তো এটা নিয়ে তো আমরা মারাত্মক অসন্তুষ্ট। আমি 7 দিন পরে আজকে কাঁচামরিচ কিনতে আসলাম, সত্য কথা, শুকনো মরিচ দিয়ে চালাচ্ছি। মরিচের দাম নর্মালি আপনার 100 থেকে 150 টাকা থাকে, বাট এটা অলমোস্ট 3 গুণ ছাড়িয়ে গেছে বাজারে। এখন দেখছি মরিচের যে দাম, তাতে তো মানে পুরো বাজার মরিচের পিছনেই চলে যাচ্ছে। কেউ 400 টাকা বিক্রি করে, কেউ 350 টাকা বিক্রি করে, কেউ 80 টাকা 380 টাকা বিক্রি করে। এই যে আন্টি আজকে বলতেছে একদম 360 টাকা রাখা যাবে একদম। অবস্থা খুব খারাপ, 400 টাকা কেজি, পোয়া 100 টাকা, আগুনের দামে বিক্রি করতেছে ভাই। হ্যাঁ, কথাই বলা যায় না, কাঁচামরিচ নাই। এবার আরও কিছু খবর নিয়ে থাকছে সংবাদ সংক্ষেপ। নেত্রকোনার মেয়ে নাজমিন আক্তার লিজাকে বিয়ে করতে ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং সুলিন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ নুরুদ্দিন। ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। 21 জুলাই বিয়ে করেন তারা। সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাটি প্রেসার কুকারে বিশেষ কায়দায় রাখা ছিল। শুক্রবার এটি নিষ্ক্রিয় করে পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় 1.5 ঘন্টা থেমেছিল আন্তনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি সেখানে থামিয়ে দেওয়া হয়। সরকারি চাকরির পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের 2 জন চট্টগ্রামের আগ্রাবাদে কর কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত এবং একজন 45তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আন্তর্জাতিক। গাজা ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে দেশটিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে ভারত। ওই সময় ভারত থেকে অনেকগুলো অস্ত্রের চালান ইসরায়েলে পাঠানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত অন্তত 2596টি অস্ত্রের চালান ভারত থেকে ইসরায়েলে পাঠানো হয়। এসব চালানে ছিল অস্ত্র, গোলা বারুদ ও সামরিক সরঞ্জাম। দীর্ঘ বৈরিতা কাটিয়ে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে সংঘাত এড়িয়ে সমাধানের লক্ষ্যেই এই চুক্তির চেষ্টা বলে জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে জানান তিনি। যুদ্ধ, অস্থিরতা আর ধ্বংসের সাক্ষী পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। আর সেই ভূ রাজনীতিতেই এবার অভাবনীয় ও অবিশ্বাস্য এক নতুন মোড়। একাধিক দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে চাচ্ছে সিরিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিজেই একথা নিশ্চিত করেছেন। প্রশ্ন উঠেছে, দশকের পর দশক বৈরিতা চলার পর হঠাৎ ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতে কেন যাচ্ছে সিরিয়া? সম্প্রতি দক্ষিণ সিরিয়াতে স্থল ও বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু চলতি মাসেই 20 বারের বেশি সিরিয়া এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে হামলাও চালিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে দামেস্কের নমনীয় কূটনৈতিক অবস্থান সামনে এলো। সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুষ্ঠানে সিরীয় প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে একটি নিরাপত্তা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমাধানের পথ খুঁজছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এই সমঝোতার মাধ্যমে কি সিরিয়া তার ঐতিহাসিক অবস্থান থেকে সরে এসেছে? না। 2024 সালে আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা এই বিদ্রোহী নেতার শান্তির বার্তার পেছনে রয়েছে এক স্পষ্ট শর্ত। 1981 সাল থেকে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির অধিকার নিয়ে কোনোভাবেই আপোষ করবে না সিরিয়া। সিরিয়া ও ইসরায়েলের মাঝের বাফার জোনকে বলা হয় গোলান মালভূমি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়ার এই অঞ্চল গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। এমনকি জাতিসংঘ গোলান মালভূমি দখল করে রাখা ও এই অঞ্চল দিয়ে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলকে বাফার জোন গোলান মালভূমি থেকে সেনা ও দখলদারিত্ব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সিরিয়া। এছাড়া লেবাননেও সামরিক হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আহমেদ আল শারা। ইসরায়েলি অভিযান ও দখলদারিত্ব চলতে থাকলে পশ্চিম এশিয়াতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসরায়েলের সাথে শান্তির পথে হাঁটতে চায় সিরিয়া।
এছাড়া পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ছড়ালে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয় দেখা দিতে পারে। তাই একটি আঞ্চলিক সমাধানের পক্ষে সিরিয়া সরকার, যা সামগ্রিক উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা বজায় রাখবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। শুধু বিদেশ সফর নয়, খেলোয়াড়দের মান উন্নয়ন আর ফলাফলের দিকে জোর দেওয়ার কথা জানিয়েছেন ন্যাশনাল প্যারা অলিম্পিকের নতুন কমিটি প্রধান। 4 বছরে সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনার মাধ্যমে প্রতিবন্ধী অ্যাথলেটদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। এক্ষেত্রে বিভাগ ও জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার কথা জানান ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সভাপতি। সরকার পরিবর্তনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই পরিবর্তনের হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বাংলাদেশের নির্বাচন। 2024 সালের পর পূর্ণাঙ্গ 15 সদস্যের কমিটি পাওয়া ফেডারেশন কর্তাদের লক্ষ্য প্যারা স্পোর্টসকে ঢেলে সাজানো এবং ভালো ফলাফলের ভিত্তিতে দেশের প্যারা অ্যাথলেটদের সঠিক পুনর্বাসন। সরকারের সাথে একযোগে আমরা কাজ করতে চাই এবং তাদের এই উন্নয়নে, তাদের অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়ার উন্নয়ন এবং সত্যিকার অর্থে ক্রীড়াকে একটি পেশা হিসেবে রূপান্তরিত করার জন্য এই কমিটি আমরা এই সরকারের নেতৃত্বে, মূলত আমরা বলতে পারি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ওনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই এবং এটিকে যেটা বললাম ডিসেমিনেট করা, অর্থাৎ আপনার প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া, সেই ছড়িয়ে দেওয়ার ব্যাপারেও আমাদের কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমরা অতি সত্তরই ডিভিশন পর্যায়ে কিছু ইভেন্ট আমরা কন্ডাক্ট করব। ফার্স্ট প্যারা কার্নিভাল যেটা বললেন, এরকম আবার যদি আর একটা কার্নিভাল আমরা অতি সত্তর পরবর্তী বছরে করতে পারলে পরে তখন কম্পিটিশনটা ছড়িয়ে দেওয়া হবে। 2025 সালে জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর খেলোয়াড়দের উন্নতির প্রমাণ মেলে বিদেশে বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক জয়ের মাধ্যমে। আগামী অক্টোবরে জাপানের আইচি এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। সেখানে 6টি ডিসিপ্লিনে অংশ নেবেন দেশের প্যারা অ্যাথলেটরা। আর্চারি, আপনার সুইমিং এবং আপনার অ্যাথলেটিক্স, এটার পাশাপাশি বচিয়া টিমটা আমাদের বেশ ভালো। ফার্স্ট প্যারা স্পোর্টস অফ বাংলাদেশ যে কার্নিভালটা আমরা করলাম, এই কার্নিভালের মাধ্যমে যে আসলে আমরা এখানে শুধুমাত্র টিম পাঠানোর জন্য টিম পাঠাচ্ছি না, আমরা একটা কম্পিটিটিভ ইভেন্ট এখানে কন্ডাক্ট করেছি স্পোর্টসের ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ইন্টারন্যাশনালি এটাকে এক্সপোজ করার জন্য একটা ওয়েবসাইট অলরেডি ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছি এবং কিছু দূর আমরা এগিয়েছি। ব্যক্তি সিলেক্ট করা, সংখ্যা নির্ধারণ করা, এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকব যেন সংখ্যা অধিক আকারে সংখ্যা প্রেরণ করে সরকারি অর্থ ব্যত্যয় ঘটানো বা সরকারি অর্থ নষ্ট করা বা শুধুমাত্র স্পোর্টসের নামে বাইরে গিয়ে ঘুরে আসা, এই বিষয়গুলো যেন না হয়। শুধু বিদেশ সফরই নয়, 4 বছরের লম্বা ক্যালেন্ডারে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান ফেডারেশন প্রধান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নত নিরাপদ জীবনের স্বপ্নে লাখ লাখ মানুষ ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, ঘটছে প্রাণহানি। মরক্কো থেকে একদিনে স্পেন গেছে 50,000 অভিবাসন প্রত্যাশী। পুলিশের পোশাকে আবারও আনা হলো বড় ধরনের পরিবর্তন। নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর মানসিকতা বদলানোর উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সরকার উদার গণতান্ত্রিক দেশ গড়তে চায়, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হবে না জানালেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে, দাবি জামায়াতের। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। হবিগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক ছাত্রদল নেতার মামলা। নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ আসামির সংখ্যা 50। এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে গাছের চারা রোপণ করছেন রংপুরের এক দিনমজুর। তার লাগানো গাছের ফলের স্বাদ নিচ্ছে এলাকার অনেক মানুষ। এবং রাজধানীর বাজারে কাঁচামরিচের ঝাল বেড়েই চলছে। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত। নিম্ন মধ্যম আয়ের ক্রেতাদের হতাশা। মরিচের দাম নর্মালি আপনার 100 থেকে 150 টাকা থাকে, বাট এটা অলমোস্ট 3 গুণ ছাড়িয়ে গেছে। 400 টাকা কেজি, পোয়া 100 টাকা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।